প্রতিটি মেয়েরই তার বিয়ের ব্যাপারে কিছু স্বপ্ন থাকে। সে তার আরমানগুলো বিয়ের জন্য জমিয়ে রাখে। কিন্তু আমার যে বিয়ে হয়েছিল সেটা অন্য বিয়েগুলোর থেকে একটু আলাদা ছিল। একটা সওদা বেশি ছিল। আমার বাধ্যবাধকতার সওদা। বিদায় হয়ে আমি শ্বশুরবাড়ি এসে পৌঁছালাম। আমার শ্বশুরবাড়িতে শুধু আমার স্বামী আর শ্বশুর ছিলেন। আমাকে সোজা আমার স্বামীর সেখানে কেউ ছিল না। আমাকে সোজা আমার স্বামীর ঘরে পাঠিয়ে দেওয়া হলো। আমি দুলাহা বনে বসেছিলাম। সাদামাটা একটা জোড়া পরে। দুলাহা আসার সময়ের ভয়ে আমার বুক ধড়ফড় করছিল আর হাতে বারবার ঘাম হচ্ছিল। আমার স্বামী সম্পর্কে শোনা কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল। আরে ওর সঙ্গে বিয়ে করো না, ও পাগল, ও তো সাইকো। তুমি তো ভালো পড়াশোনা করা মেয়ে, তাহলে কেন এই পাগল মানুষটার সঙ্গে বিয়ে করার মতো বোকামি করছো? একটার পর একটা কথা মাথায় চলছিল। ঘাবড়ে গলা শুকিয়ে গিয়েছিল। এক একটা কথা মাথায় চলছিল। ঘাবড়ে গলা শুকিয়ে গিয়েছিল। আমি আমার ঘাবড়ানোকে সামলানোর চেষ্টা করছিলাম। এমন সময় আমার স্বামী ভিতরে ঢুকে এলো। আমি একটু সরে গেলাম। সে এসে আমার পাশে বিছানায় বসল আর বলল, তোমার ঘোমটা তোলো। কথাটা আমার খুব অদ্ভুত লাগল। কিন্তু আগে থেকেই ওর সম্পর্কে এত অদ্ভুত কথা শুনেছিলাম বলে আমি ওর কথা মেনে নিয়ে নিজেই ঘোমটা সরিয়ে দিলাম। কিন্তু যেমনই আমার চোখ ওর মুখের দিকে পড়ল, আমি চমকে উঠলাম। আর ও চমকে অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। কতক্ষণ ধরে স্থির দৃষ্টিতে আমাকে দেখতে থাকল। আর কে জানে ওর কি হলো, হঠাৎ উঠে ঘরের টেরেসে চলে গেল। আমার নাম মানবী। আমি গরিব ঘরের মেয়ে। বাড়িতে আমার ছাড়া মা, বাবা আর এক ছোট ভাই আছে। ভাই এখনো ছোট আর সরকারি স্কুলে পড়ে। আর আমি এন্ট্রান্স দিয়ে দিল্লির এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়ছিলাম। এখানে আমার মতো গরিব পরিবারের মেয়ে খুব কমই ছিল। এখানে ভালো ভালো ধনী ঘরের ছেলেমেয়েরা পড়ে থাকতাম। তাই আমি শুরু থেকেই নিজের মধ্যেই মগ্ন থাকতাম। কলেজেও কারো সঙ্গে বন্ধুত্ব হয়নি। আর এখন বিশ্ববিদ্যালয়েও আমি কারো সঙ্গে বন্ধুত্ব করিনি। শুধু প্রজেক্টের জন্য স্যার যে গ্রুপ বানিয়েছিলেন তাদের সঙ্গে মাঝে মাঝে পড়াশোনার আলোচনা করতাম। কিন্তু এই দিনগুলোতেই জয়পুর থেকে এক্সপার্ট ছেলে রাহুল মাইগ্রেট হয়ে আমাদের ডিপার্টমেন্টে এলো। ও আসার সঙ্গে সঙ্গে পুরো ডিপার্টমেন্টে ওর আলোচনা শুরু হয়ে গেল। ও খুব হ্যান্ডসাম ছিল আর প্রত্যেক মেয়ে ওর সঙ্গে কথা বলার ইচ্ছা রাখত। আমিও যখন প্রথমবার ওকে দেখলাম তখন আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। কিন্তু ও তো এমন একটা চাঁদ ছিল যাকে আমি ছোঁয়ার ইচ্ছা করতে পারি কিন্তু ছুঁতে পারি না। আমার জীবনে এমনটা প্রথমবার হয়েছিল। কিন্তু আমি আমার অনুভূতি প্রকাশ করতে দিইনি। ক্লাসে যখন নতুন গ্রুপ হলো তখন রাহুল আমার গ্রুপে যোগ দিল। এখন প্রায়ই এমন হতো যে আমাদের কথাবার্তা পড়াশোনার সূত্রেই হতো। মাঝে মাঝে রাহুল আমার নোটসও বানিয়ে দিত। ও সব দিক থেকে পড়াশোনায় আমার সাহায্য করত। অ্যাসাইনমেন্টেও আমার সঙ্গে সাহায্য করত। অথচ অন্য কোনো মেয়ের সঙ্গে ও কথাও বলতো না। কিছু মেয়ে আমাকে বলতে শুরু করলো যে রাহুল তোমাকে পছন্দ করে। কিন্তু আমি তাদের কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতাম। কারণ আমার নিজের অবস্থার খবর আমি জানতাম। সত্যিই আমি খুব সুন্দরী ছিলাম। কিন্তু আমার স্ট্যাটাস রাহুলের স্ট্যাটাসের সঙ্গে মিলত না। আর ও এমন পাগল নয় যে এত ভালো মেয়েদের ছেড়ে আমাকে পছন্দ করবে। ও দেশের হাই প্রোফাইল পরিবার থেকে এসেছে। আর আমি নিচু তবকার মেয়ে, যার বাবা সবজি বেচে। বিদ্যালয়ের সময় কিভাবে কেটে গেল কিছুই টের পাইনি। না আমি কখনো রাহুলের কাছে আমার ভালোবাসার কথা বলেছি, না রাহুল কখনো আমার সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলেছে। আজ আমাদের বিদ্যালয়ের শেষ দিন, কিন্তু আজ রাহুল
শেষ দিন, কিন্তু আজ রাহুল আসেনি। আমার মনে এক বেগ অদ্ভুত অস্থিরতা লাগছিল। আমি অনেক অপেক্ষা করলাম। শেষবারের মতো একবার ওকে দেখে নিতে চেয়েছিলাম। কিন্তু কে জানে কেন আসেনি। আমরা তো কখনো একে অপরকে আমাদের নম্বরও দিইনি। কখনো তার দরকারই পড়েনি। আর আজ শেষ দিনেও ও আসতে পারেনি। আমি ভারী মন নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফিরলাম। আমার শেষ দিনটা খুব খারাপ কেটেছিল। কয়েকদিন বিশ্ববিদ্যালয়ের ক্লান্তি কাটাতেই কেটে গেল। কিন্তু বিশ্ববিদ্যালয় ছাড়ার কিছুদিন পর জীবন এমন একটা মোড় নিল যে আমি অবাক হয়ে গেলাম। বাবা হঠাৎ কাজের সময় হার্ট অ্যাটাক করে বসলেন আর কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকলেন। কাজ তো বন্ধ হলোই। সঙ্গে টেস্টের সময় জানা গেল বাবার ভালভ বন্ধ হয়ে গেছে আর হার্টের বড় অপারেশন করাতে হবে। আমাদের এত সামর্থ্য ছিল না যে এত ব্যয়বহুল চিকিৎসা করাতে পারি। সাময়িকভাবে সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে বাবা বাড়ি ফিরলেন। কিন্তু ডাক্তার কঠোরভাবে ওকে বিশ্রাম নিতে বলেছেন। বাবা এখন বেশিরভাগ সময় বাড়িতেই থাকতেন। ওরা অনেক চেষ্টা করতেন কাজ করতে যেতে। কিন্তু আমি ওকে মানা করতাম আর যেতে দিতাম না। একদিন চুপি চুপি কাজ করতে চলে গেলেন। তখন শরীর আরো খারাপ হয়ে গেল। তখন বাবা নিজেই বলতে লাগলেন যে যতক্ষণ না ভালো হচ্ছি ততক্ষণ যাব না। কিন্তু আর কতদিন এভাবে চলবে? বাড়িতে যত রেশন ছিল সব শেষ হয়ে আসছিল। যত সঞ্চয় ছিল সেটাও ধীরে ধীরে খরচ হয়ে যাচ্ছিল। আমরা বাড়িও বদলালাম। কম ভাড়া একটা ছোট বাড়ি নিলাম। মায়ের চিন্তিত মুখ দেখে আমি নিজেও চিন্তিত হয়ে যেতাম। ভাই তো খুব ছোট, তাই প্রশ্নই ওঠে না যে ও কাজ করবে। আমাকেই বাইরে পা দিতে হবে। আর আমাকে পা দিতেই হলো। প্রথমে বাবার সবজির রেডি বের করে বাড়ির বাইরে বসিয়ে দিলাম। প্রতিদিন সকালে মায়ের সঙ্গে মান্ডি থেকে তাজা সবজি এনে বাড়ির বাইরে রেখে বেচতাম। কিন্তু এতে এত টাকা জমাত না যে আমাদের দৈনন্দিন খরচ মেটে। আর বাবার চিকিৎসার টাকা কোথা থেকে আসবে? তাই আমি একটা সিদ্ধান্ত নিলাম আর মাকে বললাম। মা আমাকে অনেক মানা করলেন। কিন্তু আমি আমার কথায় অটল থাকলাম। বাবার কাছ থেকে অনুমতি নিলাম। অনুমতি দিতে দিতে বাবার মনও খুব ভারী হয়ে গিয়েছিল। কারণ ওরা আমার জন্য অন্য স্বপ্ন দেখেছিলেন। আর এখন হঠাৎ অবস্থার পরিবর্তনের জন্য সেসব অসম্পূর্ণ থেকে গেল। বাবার অনুমতি পাওয়ামাত্র পরের দিনই আমি নানা জায়গায় চাকরির জন্য আবেদন করা শুরু করলাম। খবরের কাগজ আনিয়ে সেখানকার চাকরির বিজ্ঞাপন দেখে অনেক জায়গায় আবেদন করলাম। পুরো ১ মাস ধরে চাকরির জন্য আবেদন করতে থাকলাম। কিন্তু কোথাও চাকরি পেলাম না। ইন্টারভিউয়ের কল আসতো, আমি যেতাম। কিন্তু মনে হতো যেন আগে থেকেই চাকরির জন্য সিলেকশন হয়ে গেছে। আর এই ইন্টারভিউ শুধু একটা আনুষ্ঠানিকতা। কিন্তু এই দিনগুলোতেই এক জায়গায় চাকরি হয়ে গেল। বেতন খুশিতে ফুলে উঠলাম। আর সঙ্গেসী না হলেও ভালোই ছিল। আমি খুশিতে ফুলে উঠলাম। আর সঙ্গে সঙ্গে একদিন বস আমাকে ওঁর ঘরে ডাকলেন আর বললেন, "মিস মানবী, তোমার যত যোগ্যতা আছে আর তুমি যত ভালো কাজ করো তার হিসেবে তোমার বেতন আর পদ একটু কম নয় কি?" বস আমার কাছে প্রশ্ন করায় আমি একটু বিব্রত হয়ে গেলাম। "হ্যাঁ বলো নানা বলো।" কিন্তু তারপর সাহস করে হ্যাঁ বলে দিলাম। ওরা কিছুক্ষণ গভীর দৃষ্টিতে আমাকে দেখতে থাকলেন। আমার অস্বস্তি হচ্ছিল। তারপর বললেন, "তোমার বেতন আর পদ বাড়ানো যেতে পারে যদি তুমি আমাকে খুশি করো।" ওর কথা শুনে আমি বিভ্রান্ত দৃষ্টিতে তাকালাম আর জিজ্ঞেস করলাম, "কিভাবে স্যার?" তখন ওরা খুব নোংরাভাবে হেসে বললেন, "মিস মানবী, এখন তুমি বুদ্ধিমতী, বুঝতে পারবে। এর জন্য তোমাকে শুধু আমাকে খুশি করতে হবে।"
বসের কথা শুনে আমার গায়ে আগুন ধরে গেল। তোমার মতো নোংরা লোকদের জন্যই মেয়েরা বাড়ি থেকে বেরোতে ভয় পায়। আমি তোমাকে আর তোমার কাজকে লানো তো পাঠাই। পিছন থেকে সেই নোংরা বস আমাকে ডাকতেই থাকলো। আমার চোখ দিয়ে বেরিয়ে এলাম। আমার জিয়ে জল ঝরছিল। আমি নিজেকে এত অসহায় আর মূল্যহীন মনে করছিলাম। এই পৃথিবী দুর্বল আর অসহায় মানুষদের জন্য নয়। আমি কতক্ষণ এভাবে উদ্দেশ্যহীনভাবে রাস্তার ধারে হাঁটতে থাকলাম, কিন্তু শেষ পর্যন্ত বাড়ি তো যেতেই হবে। বাড়ি পৌঁছে মা আমার চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মানবী, তুমি এত চিন্তিত কেন? মার প্রশ্ন শুনতে আমি ফুপিয়ে কেঁদে উঠলাম আর মাকে সত্যি সত্যি বলে দিলাম। মা আমাকে জড়িয়ে ধরলেন আর সাহস দিয়ে বললেন, বাবা, এখন তুমি বাড়ি থেকে বেরিয়েছো, তাই তোমাকে এমন অনেক নেকড়েদের সঙ্গে লড়তে হবে, এমন অনেক হিংস্র জানোয়ার তোমার পথে আসবে, কিন্তু তোমাকে সাহস আর বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। মা এরপর আমাকে অনেক বুঝিয়ে বললেন, কিন্তু আমি এখন অনেকটাই বিচলিত হয়ে পড়েছিলাম। পরের দিন আমি সাহস আর হিম্মত নিয়ে নতুন চাকরি খুঁজতে লাগলাম। আর শীঘ্রই আমার সৌভাগ্যে এমকে এন্টারপ্রাইজে চাকরি হয়ে গেল। এই চাকরি আগেরটার চেয়ে অনেক ভালো ছিল। বেতন বেশি আর পিক অ্যান্ড ড্রপের সুবিধা হয়ে গেল। কাজ করতে করতে আমার ড্রপের সুবিধাও ছিল। এখানে কাজ করতে করতে আমার ৯ মাস হয়ে গেছে। এখানকার পরিবেশ খুব ভালো। আমি আজ পর্যন্ত শুধু কোম্পানির হেডকেই দেখেছি। যদিও অফিসে বসের ছেলের অনেক কথা হয়। কেউ বলে পাগল, কেউ বলে দিওয়ানা, কেউ বলে সাইকো। কিন্তু আমি কখনো ওকে দেখিনি। হয়তো ও অফিসে আসেই না। আমিও নিজের কাজে মন দিয়ে থাকতাম। কিন্তু এই দিনগুলোতেই বস কর্মীদের এক জরুরি মিটিং ডাকলেন, আর তার মুখ থেকে এক অদ্ভুত ঘোষণা শোনা গেল। বস বলেছিলেন, যে মেয়ে আমার ছেলের সঙ্গে বিয়ে করবে আর তার সঙ্গে পুরো ২৪ ঘন্টা কাটাবে, আমি তাকে অনেক বড় অঙ্কের টাকা পুরস্কার হিসেবে দেব। কে জানে তার ছেলের কি সমস্যা যে বস এমন ঘোষণা করেছেন। কিন্তু তারপরও বারবার এই কথা শোনা যেত। কোনো মেয়েই বসের ছেলের সঙ্গে বিয়ে করতে রাজি হচ্ছিল না। কিন্তু এই কথা শুনে আমার মনে এত টাকা পাওয়া যাবে, আমার মনে বারবার একই চিন্তা আসছিল। এত টাকা পাওয়া যাবে তো আমি বসের ছেলের সঙ্গে বিয়ে করে নেই। আর একবার বাবা সুস্থ হয়ে গেলে আমাদের সব সমস্যা মিটে যেতে পারে। আর এটা কি সত্যি বিয়ে হবে? শুধু একটা সওদাই তো। কিন্তু মন এই কথাটা ঝেড়ে ফেলল। মন আর বুদ্ধির যুদ্ধ চলছিল। তারপর আবার মন জিতে গেল। আমি এই আগুনে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বসকে হ্যাঁ বলে দিলাম। আমার কথা শুনে বস খুব খুশি হলেন। সেই মুহূর্তেই রবিবারের দিন বিয়ের জন্য ঠিক করে দিলেন। আমি বাড়ি এসে মাকে বললাম। মা শুনে শোকে অস্থির হয়ে গেলেন। ওরা আমার ওপর রেগে গেলেন। বাবার মনোভাবও মায়ের থেকে আলাদা ছিল না। দুজনেই আমাকে এই কাজ করতে মানা করলেন। কিন্তু আমি এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর সবচেয়ে বড় কথা, আমাকে সেই টাকার লোভ, যাতে আমি বাবার চিকিৎসা করাতে পারি। এর বাইরে আমার আর কোনো উপায়ও দেখা যাচ্ছিল না। মা-বাবা ১-২ দিন রাগ করে থাকলেন, কিন্তু তারপর আমাকে বোঝাতে বসলেন। কিন্তু এখন উম এখন আমি বোঝানোর সীমা পেরিয়ে গেছি। তাই আমি তাদের কথা মানলাম না। আর রবিবারের দিনও এসে গেল। সাদামাটা অনুষ্ঠানে আমাদের বিয়ে হয়ে গেল। আমি এখনো আমার স্বামীর মুখ দেখিনি। কিন্তু ওর নাম শুনে আমি চমকে গিয়েছিলাম। বটে। কিন্তু ওর নামের তো অনেক মানুষ থাকে। এখন এই রাহুল, সেই রাহুল তো মোটেই হতে পারে না। ওর আশায় তো বুক ধড়ফড় করত। আর এ তো কে জানে কোনো পাগল আর সাইকো। আমি বিদায় হয়ে শ্বশুর বাড়ি এসে গেলাম। এখন যখন আমি ঘরে তোমাকে দেখলাম,
তখন আমার অবাক হওয়ার সীমা রইল না। আমার গল্প বলতে বলতে আমি রাহুলের দিকে তাকালাম। ও গভীর আর ভালোবাসা ভরা চোখে আমাকেই দেখছিলেন। আমি লজ্জায় মাথা নিচু করেছিলাম। কিন্তু তারপর ওকে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছে? কেন তুমি এমন সাইকো হয়ে যাচ্ছ? কেন তোমার সম্পর্কে এমন কথা ছড়িয়ে আছে? আমার কথা শুনে রাহুল গভীর নিঃশ্বাস ফেললেন আর বলতে লাগলেন, আমি যখন জয়পুর থেকে মাইগ্রেট হয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে এলাম, তখন ডিপার্টমেন্টে ঢোকার সঙ্গে সঙ্গেই প্রথম নজর তোমার উপরে পড়েছিল। তুমি একপাশে বেঞ্চে বসে নিজের কিছু নোটস বানাচ্ছিলে। এই সব মডেল আর ফ্যাশনের মেয়েদের মধ্যে যারা মেকআপ করে নিজেদের কেক পেস্ট্রি বানিয়ে রেখেছে, তুমি তাদের থেকে একদম আলাদা লাগছিলে। তোমার মুখ সব ধরনের মেকআপ থেকে মুক্ত আর খুব সুন্দর লাগছিল। তুমি ওড়না পরেছিলে আর খুব সরল সাদাসিধে সুন্দরী লাগছিলে। আমি কিছুক্ষণ শুধু তোমাকে দেখতে থাকলাম। এমন নয় যে আমার জীবনে আগে মেয়েরা আসেনি, কিন্তু তারা শুধু সময় কাটানোর জন্য ছিল। কিন্তু তোমাকে দেখে আমি প্রথম নজরেই ভালোবাসার শিকার হয়ে গেলাম। আর সেখানে দাঁড়িয়েই সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে শুধু তোমাকেই আমার স্ত্রী বানাব। আর এই চিন্তা আসার সঙ্গে সঙ্গে এক শান্তি আমার মনে নেমে এলো। তোমাকে দেখা, তোমার সঙ্গে কথা বলা ভালো লাগতে শুরু করলো। এই দিনগুলোতেই বাবার দিক থেকে আমার উপর বিয়ের চাপ পড়তে শুরু করলো। আসলে দিল্লি থেকে বাবা আমাকে ডেকেই এনেছিলেন এই জন্য। আমি ওকে তোমার কথা বলেছিলাম, কিন্তু স্ট্যাটাসের ফারাকের জন্য বাবা স্পষ্ট করে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন। আর তোমার সঙ্গে দেখা করতেও রাজি হননি। ওদের তোমার যোগ্যতা আর তোমার দেখা করতেও রাজি হননি। ওদের তোমার যোগ্যতা আর তোমার সৌন্দর্য নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। ওরা নিজেদের মতো কোনো ব্যবসায়ী পরিবার থেকে আমার বিয়ে করতে চেয়েছিলেন, যাতে ওদের ব্যবসায় চার চাঁদ লাগাতে পারেন। আমি ওকে বারবার মানা করতাম, কিন্তু ওরা আমার একটা কথাও শোনেননি। আর এক জায়গায় আমার সম্পর্ক ঠিক করে দিয়েছিলেন। আমি তাই শেষ দিনে তোমার বিশ্ববিদ্যালয়ে আসিনি। আমি জানতাম তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমি শেষ দিনে তোমার আশা আর প্রত্যাশা ভোগ্যলয়ে আসিনি। বাবা আমার বাগদান বড় ধুমধাম করে ভেঙে দিতে পারতাম না, তাই আমি বিশ্ববিদ্যালয়ে আসিনি। বাবা আমার বাগদান বড় ধুমধাম করে করে দিয়েছিলেন, কিন্তু তারপর আমি চুপচাপ হয়ে গেলাম। আমার বাগদত্তা প্রায়ই আমাকে বাইরে নিয়ে যেত, দামি দামি উপহার দিত। ও আমার সঙ্গে সময় কাটাতে চাইতো, কিন্তু আমার এসব একদমের কথা মনে পড়ত। তারপর একদিন আমি বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক ডিপার্টমেন্ট থেইতো। তারপর একদিন আমি বিশ্ববিদ্যালয়ের ক্লার্ক ডিপার্টমেন্ট থেকে তোমার বাড়ির ঠিকানা বের করলাম। আর তোমার বাড়িতেও গেলাম, কিন্তু সেখান থেকে জানা বের করলাম না। আমি খুব নিরাশ হয়ে গেলাম। এত বড় শহরে তোমাকে কোথায় খুঁজব? আমি খুব নিরাশ হয়ে গেলাম। এই অবস্থায় আমার নিজের থেকেই দূরে সরে গেলাম। এই অবস্থায় আমার বাগদত্তার সঙ্গে ঝগড়া হয়ে গেল। ও আমাকে কোনো কনসার্টে নিয়ে যেতে চাইছিল। অথচ আমার একদমই মন চাইছিল না। তাই আমি স্পষ্ট করে প্রত্যাখ্যান করে দিলাম যে আমাকে বারবার বিরক্ত করো না। ওর আমার আচরণের কথা বলে অভিযোগ করেছিল। আর ও তার বাবাকে আমার আচরণের কথা বলে অভিযোগ করেছিল। তার বাবা আমার বাবার সঙ্গে কথা বলেছিলেন, আর বাড়িতে এক ঝড় উঠে খুব কাঁপুন। তারপর স্পষ্ট সতর্ক করে দিয়েছিলেন যে আমাকে সেই মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে আর আচরণ ঠিক করতে হবে, নইলে তার ব্যবসারও ক্ষতি হবে আর আমাদের সম্পর্কেরও। কিন্তু আমার এমন কোনো ইচ্ছা ছিল না। আমি না সেই মেয়ের কাছে ক্ষমা চেয়েছিলাম, না সম্পর্ক ঠিক করেছিলাম। এর ফলে আমাদের বাগদান ভেঙে গেল। বাবা আমার উপর খুব রেগে গিয়েছিলেন।
তারপর বাবা আরেক জায়গায় আমার সম্পর্ক পাকা করে দিয়েছিলেন। আর আমাকে সেই মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য অনেক সময় দিয়েছিলেন। বাবা চেয়েছিলেন আমরা একে অপরকে বুঝে নিই আর তারপর তাড়াতাড়ি আমাদের বিয়ে পাকা করে দেন। আমি শুধু বাড়িতেই পড়ে থাকতাম। আমার মন চাইত না কোথাও বাইরে যেতে। বাবা আমাকে অনেক বকাঝকা করতেন, বোঝাতেন, কিন্তু আমি তার কথা মানতে রাজি ছিলাম না। কিছুদিন পর বাবাও আমার চিন্তা করতে শুরু করেছিলেন। ওরা আমাকে সময় দিতেন আর আমার সঙ্গে খাওয়া দাওয়া করতেন, কিন্তু আমার এখন তাদের সঙ্গ লাগতো না। যখন আমার তাদের দরকার ছিল তখন ওরা ব্যবসা বাড়ানোর চিন্তায় ব্যস্ত থাকতেন। যাই হোক, আমার এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। যাই হোক, আমি বাবাকে স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে এখন আমার জন্য কোনো সম্পর্ক দেখবেন না। এখন আমার বিয়ে করতেও ইচ্ছা নেই, আমাকে কিছু সময় দিন। বাবাও হয়তো এখন এই কথাটা বুঝে গিয়েছিলেন। আ তাই ওরা আমাকে সামলে নেওয়ার জন্য সময় দিয়েছিলেন। কয়েকদিন এভাবেই কেটে গেল। বাবা একমাত্র ছেলেকে দুনিয়া থেকে আলাদা আর দুনিয়া থেকে দূরে দেখতে দেখতে ভালো লাগতো না। প্রায় ওরা আমার বন্ধুদের ফোন করে বাহানায় বাড়ি ডেকে আনতেন যাতে আমি খুশি হই। কিন্তু আমি সাময়িকভাবে মন ভালো করতাম আর তারপর আবার সেই অবস্থায় পড়ে যেতাম। কিছুদিন পর বাবা আমাকে বলতে লাগলেন, তুমি সেই মেয়েকে খুঁজে নাও। যদি 1 মাসের মধ্যে তাকে খুঁজে পেতে পারো তাহলে আমি তোমার সঙ্গে তার বিয়ে করিয়ে দেব, নইলে তোমাকে আমার বলা মেয়ের সঙ্গে বিয়ে করতে হবে। বাবার শর্ত মেনে আমি তোমাকে অনেক খুঁজেছিলাম, তোমার পুরনো মহল্লায়ও গিয়েছিলাম, সেখান থেকে তোমার নতুন ঠিকানা নিয়েছিলাম, কিন্তু তারা যে ঠিকানা দিয়েছিল সেটা ভুল বেরিয়েছিল। তোমার বাবার সম্পর্কে আমার কিছু জানা ছিল না, তাই কি জিজ্ঞাসা করব? 1 মাস কিভাবে কেটে গেল আমি কিছুই টের পাইনি। আমার কাছে তোমার কোনো ছবিও ছিল না, আর তোমার কারো সঙ্গে কোনো বন্ধুত্বও ছিল না যে আমি তোমার খোঁজ নিতে পারি। যেমনই মাস শেষ হলো, বাবা আমার কাছে তোমার কথা জিজ্ঞেস করলেন। আমি হেরে যাওয়া ভঙ্গিতে বাবাকে বললাম ওরা যে মেয়ের সঙ্গেই আমার বিয়ে করান। আমি রাজি। বাবা যেন খুশিতে পাগল হয়ে গেলেন আর পরের দিনই বললেন, আমি এই রবিবার তোমার বিয়ে পাকা করে দিয়েছি। রবিবার প্রস্তুত থেকো। আমি ওকে মেয়েটির সম্পর্কে কিছুই জিজ্ঞেস করিনি। কারণ তুমি না হলে যে কেউই হোক কি এসে যায়। বিয়ের সময় তোমার নাম শুনে আমি কে গিয়েছিলাম বটে, কিন্তু মানবী নামের শুনে আমি চমকে গিয়েছিলাম বছে। আমি এই ভেবেই চুপ করে গেলাম। আর তারপর তোমাকে আমার ঘরে দেখে অবাক হয়ে গেছি। হয়তো ভগবান আমাদের দেখা হওয়ার কথা লিখে রেখেছিলেন। এভাবেই আমাদের নসিব জোড়া লাগার কথা ছিল। আর দেখো, আজ আমরা এক হয়ে গেছি। রাহুল এসব বলে নিজের হাত এগিয়ে দিলেন। আমিও ওর হাতের ওপর আমার হাত রাখলাম। পরের দিন সকালেকে বেরিয়ে বাবার সঙ্গে দেখা করলাম। বাবা আমাদের দুজনকে একসঙ্গে খুশি দেখে খুব অবাক হলেন আর তারপর আমাদের দুজনকে একসঙ্গে জড়িয়ে ধরলেন। ওর চোখ ভিজে গেল। হয়তো ওরাও রাহুলের এই অবস্থার জন্য খুব চিন্তিত ছিলেন আর এখন ওকে খুশি দেখে ওদের ভালো লাগল। আমরা সবাই মিলে নাস্তা করতে বসলাম। রাহুল আমাকে কিছুক্ষণ পর পর সবকিছু তুলে দিচ্ছিলেন। আমার খুব ভালো লাগছিল। আর বাবা অবাক হয়ে রাহুলকে দেখছিলেন। শুধু আমি আরবাকে এই বিষয়ে কিছু বলেননি। আমি আর আহুল একে অপরের কাছে প্রতিজ্ঞা করেছিলেন। আমি আর রাহুল একে অপরের কাছে প্রতিজ্ঞা বলব না যে আমরা একে কখনো অন্য পছন্দ করতাম। আর আমি সেই মেয়ে যার সঙ্গে রাহুল বিয়ে করতে চেয়েছিলেন। বাবাও সত্যিটা জানতেন না। তাই ওরা আমাদের খুশি দেখে
খুব খুশি ছিলেন। হঠাৎ রাহুল বাবাকে বলতে লাগলেন, বাবা, আমি আসলে আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি মানবীকে আমার জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। এর চেয়ে ভালো মেয়ে আমার জন্য আর কেউ হতেই পারে না। রাহুল এসব বলে উঠে বাবার গলায় জড়িয়ে ধরলেন। বাবার চোখ ভিজে গেল। ওরা কতক্ষণ রাহুলকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে রইলেন। আমাদের বিয়ে হয়ে প্রায় 1 মাস হয়ে গেছে। এমনি বসে বসে আমার রাহুলের মায়ের কথা মনে পড়ল। তখন আমি ওকে জিজ্ঞেসই করে ফেললাম, রাহুল, তোমার মা কোথায়? আমি কখনো ওর কথা শুনিনি, আর কখনো ওর কোনো ছবিও দেখিনি। এমনকি পুরো বাড়িতেও ওর কোনো ছবি চোখে পড়েনি। অথচ তোমার শৈশবের ছবি আর বাবার নানা শহরের ছবি বাড়িতে জায়গায় জায়গায় লাগানো আছে। আমার কথা শুনে রাহুল একটু বিষণ্ণ হেসে বললেন, চলো আজ তোমাকে এই সত্যিটাও বলে দিই। আমার মা বাবার বিয়ে আসলে একটা বিয়ে ছিল না, বরং সেটা দুই পরিবারের ব্যবসা বাড়ানো আর একে অপরের স্ট্যাটাস উঁচু করার একটা সওদা ছিল, যা এই দুজনে মেনে নিয়েছিলেন আর একে অপরকে গ্রহণ করেছিলেন। মা তার সামাজিক জীবনে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতেন, ক্লাবে যেতেন, পার্টি করতেন, আর বাবা সব সময় তার ব্যবসা দ্বিগুণ চতুর্গুণ করতে ব্যস্ত থাকতেন। দুজনের সম্পর্ক ছিল, কিন্তু তারা একে অপরের সঙ্গে ছিলেন না। তাদের সম্পর্কে ভালোবাসা ছিল না। এই সময় অনিচ্ছা সত্ত্বেও আমি জন্মে গিয়েছিলাম। যদিও মা সন্তান চাননি, তিনি এখনো নিজের পায়ে কোনো বেড়ি পরাতে চাননি। কিন্তু হয়তো ভগবানের অন্য কিছু ইচ্ছা ছিল। আর আমি এই দুনিয়ায় চলে এসেছিলাম। জন্মের কয়েকদিন পর পর্যন্ত মা বাবার মেজাজ ভালো ছিল। কিন্তু তারপর তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে গেল। মা আপত্তি করতেন যে বাবা তাকে সময় দেন না। আর বাবার আপত্তি থাকো যে আমি যখন বাড়ি আসি তুমি বাড়িতে থাকো না। এভাবে করতে করতে তাদের ঝগড়া বাড়তে লাগলো। আমি তখন 5 বছরের হয়ে গিয়েছিলাম। সেই দিনগুলোতেই মায়ের অ্যাফেয়ারের কথা শোনা যেতে শুরু করল। মা নিজের থেকে কম বয়সী ছেলের সঙ্গে প্রায়ই দেখা যেতেন। বাবার ব্যবসায় এত ফুরসত ছিল না, কিন্তু কেউ না কেউ এসে মায়ের কথা বলে দিত। যখনই বাবা এমন কিছু জানতেন তখন নেশায় চুর হয়ে বাড়ি আসতেন আর মাকে নোংরা নোংরা গালি দিতেন। মাঝে মাঝে মায়ের ওপর হাত তোলার চেষ্টাও করতেন। কিন্তু এক তো তিনি নেশায় থাকতেন, আর দ্বিতীয়ত মা তাকে এমন করতে বাধা দিতেন। তারপর একদিন মা তালাকের কেস করে দিলেন। বাবার কাছে নোটিশ পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে মায়ের কাছে গেলেন আর মাকে অনেক মিনতি করতে লাগলেন, কারণ ব্যবসায় 50% শেয়ার হোল্ডার ছিলেন মা। আর মা যদি তার সঙ্গ থেকে বেরিয়ে যান, তার মানে হলো অর্ধেক ব্যবসা তার হাত থেকে চলে যাবে। বাবা মাকে মানানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু মা তার কথায় অটল ছিলেন। তার ওপর নতুন প্রেমের ভূত সওয়ার হয়েছিল। তিনি বাবার থেকে তালাক নিয়ে অন্য বিয়ে করতে চেয়েছিলেন। মা জানতেন বাবা সহজে তালাক দেবেন না, তাই তিনি আদালতে কেস করে দিয়েছিলেন। বাবাও তার দিক থেকে খুব শক্তিশালী উকিল করেছিলেন। কিন্তু মায়ের উকিল জিতে গেলেন আর আদালতের তরফ থেকে মা তালাক পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বাবাকে মায়ের 50% শেয়ার ফেরত দিতে হয়েছিল। বাবার খুব বড় ধাক্কা লেগেছিল, আর অনেক সময় লেগেছিল এই ব্যবসা আবার পায়ে দাঁড়াতে। বাবা মাকে খুব ভালোবাসতেন কিনা জানি না, কিন্তু বাবা আর দ্বিতীয় বিয়ে করেননি। বাবা পুরো বাড়ি থেকে মায়ের এক একটা জিনিস ফেলে দিয়েছিলেন, এমনকি মায়ের ছবিও রাখেননি। আমার ওপর এই ঝগড়াগুলোর খুব প্রভাব পড়েছিল। মায়ের বিশ্বাসঘাতকতা আর রোজ রোজের ঝগড়া আমাকে নারী জাতির ওপর থেকে বিশ্বাস হারাতে বাধ্য করেছিল। আমি এমন জীবন আমার জন্য চাইতাম না। আর না ঘরের খেয়াল আছে, না স্বামীর, না সন্তানের।
যার জানা আছে সন্ধ্যায় সাজগোজ করে ক্লাবে যেতে হবে, কিন্তু জানা নেই সন্ধ্যায় তার ছেলে আর স্বামী কি খাবে। যার অজান পুরুষদের কাছ থেকে প্রশংসা শুনে ভালো লাগে, যার অজানা পুরুষদের কাছ থেকে প্রশংসা শুনে ভালো লাগে। আমাকে এমন নারী লাগবে না, যে আমার মনোযোগ আর ভালোবাসার ক্ষুধায় থাকবে, যে আমাকে ভালোবাসবে, যে আমার ঘরকে ঘর করে রাখবে। আর যখন আমি বাড়ি ফিরব, তখন হাসতে হাসতে দরজায় আমার স্বাগত জানাবে। তাই যখন আমি তোমাকে দেখলাম, তখন আমার মনে হলো তুমিই সেই নারী যে আমার জীবনে এসব এনে দিতে পারবে। যদিও আমি আমার সমাজের অনেক মেয়ে দেখেছি যাদের ভালো লেগেছে, কিন্তু তারা সবাই মায়ের মতোই ছিল। মায়ের মতোই তাদের চিন্তা ভাবনা, তাদের জীবনও মায়ের জীবনের মতোই। আমি ধীরে ধীরে এদের সবার থেকে দূরে সরে যেতে লাগলাম, আর তারপর একদম পিছিয়ে এলাম। আর যখন আমি মাইগ্রেট হয়ে এলাম, তখন আমার মনে হলো আমার খোঁজ শেষ হয়ে গেছে। রাহুল এসব বলে ভালোবাসার সঙ্গে আমার কাঁধে হাত রাখলেন। আমি ওর বুকে মাথা রেখে দিলাম, কারণ আমি জানতাম রাহুলের ভালোবাসা আসবে, আর সামনের জীবনে এখন শুধুই সুখের দিন। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এর থেকেও মজার ভিডিও দেখতে আমার চ্যানেলে আপলোড করা সর্বশেষ ভিডিওটি অবশ্যই দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে।